আজ হয়তো অনেকেই দেখেছেন একজন সম্মানিত সংসদ সদস্য হাফেজ হানজালা, যিনি বাহাদুরপুরের পীর সাহেবের চাচাতো ভাই, তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছেন এবং তার জন্য তরুণ সমাজ এবং নারীরা ব্যাপকভাবে কাজ করেছেন, কোনো ধরনের বিনিময় ছাড়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং তার প্রতি ভালোবাসার খাতিরে তারা এই কাজগুলো করেছেন। তো যুবকদের ভেতরে এতটা সম্মানিত, এতটা বরিত একজন সংসদ সদস্য, তিনি হেঁটে যাচ্ছেন, আর আর্মির প্রোটোকলের ভেতর থেকে এখানে প্রচুর পরিমাণ সেনা সদস্য দাঁড়িয়ে আছেন, তাদের ভেতর থেকে দেখা গেল যে একজন মানুষ, যদিও ক্যামেরায় তার চেহারা দেখা যায়নি, কিন্তু একজন ক্ষমতাসীন দলের ওইপন্থী মানুষ চিৎকার করে বলছে, ওই দেখ জঙ্গি এমপি যায়, জঙ্গি এমপি। তাই জঙ্গি এমপি অর্থটা কি? কত ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করেছেন? 2001 থেকে 2006 পর্যন্ত এই বিএনপি যখন দেশ শাসন করেছে, সে সময় তো তারা র্যাবকে গঠন করেছে এবং এই জঙ্গি নাটকের সূচনা তো মৌলিকভাবে সেখান থেকেই, পরবর্তীতে যেটাকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছে এবং একটা রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার করেছেন। কিন্তু সেই বিএনপি আমলেও আমাদের সিলেটেও আমরা দেখেছি কত নিরীহ আলেমকে, হুজুরকে, সাদা সিধা মানুষকে, এমনকি দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষকে নির্মমভাবে শিকার হতে হয়েছে। আমাদের একজন ওস্তাদ ছিলেন হিফজ বিভাগে, আমি সর্বপ্রথম যার কাছে পড়াশোনা করেছি, হাফেজ মাহমুদুল হাসান, জামিয়া দারুসালাম মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। তাকে এক রাতে এসে এভাবে ধরে নিয়ে গেল, আর সেই সময় তো জঙ্গি নাটক এটা অত্যন্ত ভয়াবহ ছিল। তাকে নিয়ে কিছুদিন গুম করে রেখে জুলুম করলো, নির্যাতন করলো, এরপর ছেড়ে দিল, মামলাও দিল না, জেলেও যেতে হলো না। কিন্তু এই অল্প কয়েকদিনের নির্যাতনের পরিণতি এটা ছিল, ফিরে আসার পর আর স্বাভাবিক তিনি হতে পারেননি, মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব আর বেশি দিন পালন করতে পারেননি, সর্বোচ্চ মনে হয় 3 মাস পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরই টকবগে এক তরুণ, এক যুবক আলেম কিন্তু নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। তো যদিও তাকে গ্রেফতার করা হয়নি এবং তাকে গুম রেখে যখন ছেড়ে দেয়, তখন বলেছিল আসলে আমাদের একটা বুঝতে ভুল হয়েছে, আমরা একই নামের আরেকজনকে খুঁজছিলাম, ভুলবশত আপনাকে উঠিয়ে আনা হয়েছে। তো তখন যতই ভুল স্বীকার করুক না কেন, কিন্তু নিজের প্রাণ দিয়ে তাকে সেই ভুলের মাসুল দিতে হয়েছে। তো এরকম শুধু একটা উদাহরণ না, এটা তো আমাদের চোখের সামনে। আমরা তখন শিশু, আমি মাত্র হিফজ বিভাগে পড়ি, কিন্তু হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল। এরকম আরো কত মায়ের বুক খালি হয়েছে। বিশেষ করে সিলেটেই তো আমাদের জানাশোনার ভেতরে কত আলেমকে, নিরীহ আলেমকে এগুলোর ভুক্তভোগী হতে হয়েছে। এখন দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে না আসতে আবারও সেই একই শব্দ এবং একই চেতনা এটা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এটা তো কিছুতেই কাম্য হতে পারে না। বাংলাদেশে আর কখনো জঙ্গি নাটক মঞ্চস্থ করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। 1400-র অধিক জুলাই যোদ্ধা তাদের প্রাণ উৎসর্গ করে যে ফ্যাসিবাদীদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করেছে, এটা তো ছিল তাদের বৈশিষ্ট্য যে তারা মানুষকে কখনো যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে, কখনো জঙ্গি ট্যাগ দিয়ে ডিহ্যুম্যানাইজ করে ফেলতো। তারা তাদেরকে কেমন যেন মানুষের কাতার থেকে বের করে দিত। এই যে যাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন সময় জেলে ভরা হয়েছে, সবাইকে তো জেলেও ভরা হয়নি, অনেককে তো নির্মমভাবে শহীদি করে ফেলা হয়েছে, কাউকে এমনভাবে দীর্ঘকাল আয়নাঘরে গুম করে রাখা হয়েছে, পরিবারও আদৌ জানতে পারেনি বেঁচে আছে নাকি মরে গেছে। আর যাদেরকে নির্মমভাবে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হয়েছে, তাদেরকেও যে ধারায় তারা মামলা দিত, সন্ত্রাস বিরোধী আইনে মামলা, এটা তো ছিল জামিন অযোগ্য একটা আইন। এই ধারায় যাদেরকে মামলা দেওয়া হতো, যারা জামিন পেত তাদেরকে অন্তত 1, 1.5, 2 বছর এটা অনায়াসেই তাদেরকে কাটিয়ে দিতে হতো। এমনকি 6 মাস অতিবাহিত হওয়ার আগে তো আইনজীবীরাও এই মামলা নিয়ে বেশি একটা আগ্রহ দেখাতো না, কারণ সকলে জানতো যদি তার আগে বের করার চেষ্টা করে তাহলে নিম্ন আদালত থেকে যদি জামিন দিয়েও দেয়, উচ্চ আদালত থেকে আবার স্টে অর্ডার জারি করে তাদেরকে এমন হয়রানির মধ্যে ফেলবে যা থেকে বের হতে তাদেরকে আরো 2 গুণ বা 3 গুণ সময় লেগে যেতে পারে। তো আমরা এই যে সমস্ত জালেমদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, তাদের যে বৈশিষ্ট্য ছিল, এখনো দেখা যাচ্ছে কিছু মানুষের ভেতরে মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে সে একই বৈশিষ্ট্য রয়ে গিয়েছে।